শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে আজ। তারই শুনানি সরাসরি সম্প্রচার করা হবে। এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনকে দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার হয়েছে। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গেল 12 মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধেও আনা হয় 5টি অভিযোগ। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকারের এক সেমিনারে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে। ডিসেম্বরের মধ্যে হত্যাযজ্ঞের বিচারে দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান তিনি। যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। এদিকে প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর যে শুনানি হবে তা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করতে চায় প্রসিকিউশন। শনিবার বিকেলে পরীক্ষামূলক সম্প্রচারও সম্পন্ন করেন তারা। রোববার ট্রাইব্যুনালের অনুমতির অপেক্ষায় প্রসিকিউশন। এ মামলায় অভিযোগ আমলে নিলেই কাল বিচারের আনুষ্ঠানিকতা শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে। এটি হবে দেশের ইতিহাসে প্রথম কোনো বিচার যেটি সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। উক্ত ফরমাল চার্জের উপর শুনানির প্রসিডিংসটি যেন সরাসরি সম্প্রচার করা হয়, তার প্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 9-এর এ ধারা মোতাবেক ট্রাইব্যুনাল বরাবর আবেদন করব। ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করে সরাসরি সম্প্রচারের অনুমতি প্রদান করেন, তবে ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট অথবা ট্রাইব্যুনালের ইউটিউব পেজে আগামীকালকে প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকেও আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা। এটি হবে দ্বিতীয় কোনো মামলা যার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে ট্রাইব্যুনালে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। দলটির নেতারা বলছেন, দ্রুত নির্বাচন চায় জনগণ, তাই ডিসেম্বরে ভোট দিতে হবে। তাদের মতে নানা আনুষ্ঠানিকতায় সংস্কারের নামে কলা দেখাচ্ছে সরকার। এমন অবস্থায় আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে ফের বৈঠকে বসছে বিএনপি। সংস্কার আর নির্বাচন নিয়ে সরকার বিএনপির মধ্যে মতবিরোধ স্পষ্ট। সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও এবছরই ভোটের দাবিতে অনড় বিএনপি। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ফের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। কাকরাইলে কৃষক দলের অনুষ্ঠানে দেরিতে নির্বাচনের যুক্তি জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। এই সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন? প্রথম পর্যায়ের একবার উদ্বোধন করেছেন আলোচনা, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আবার আপনারা এটা একত্রিত করবেন। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় রাজপথে জীবন দিয়েছে বহু মানুষ, তাই গণতন্ত্র নিয়ে টালবাহানা গ্রহণযোগ্য নয়। সুতরাং আওয়ামী লীগের যারা নিপীড়ন নির্যাতন করছে তারা যদি আনতে সক্ষম না হয়, আমরা তাদেরকে বিরুদ্ধে আওতায় নিয়ে আসবো। এটা সমস্যা কোথায়? ডিসেম্বরে কেন নির্বাচন হবে? অক্টোবরে অসুবিধা কি? সেপ্টেম্বরে অসুবিধা কি? আমার তো উত্তর চাই এগুলো। এমন পরিস্থিতিতে আগামী সোমবার আবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছে বিএনপি। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। কি আছে জামায়াতের ভাগ্যে? ভোটের মাঠে ফিরতে পারবে দলটি, বা দাঁড়িপাল্লা প্রতীকেরই বাকি হবে? সব বিষয় নিয়ে আজ রায় দেবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
এ রায় পক্ষে গেলে ভোটের মাঠে ফিরতে আর বাধা থাকবে না জামায়াতের। ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনকে জামাতের আন্দোলন উল্লেখ করে গেল 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এরপর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে জামাত রাজনীতিতে আসলেও দলটির নিবন্ধন নেই। রাজনীতির মাঠে সক্রিয় জামাত তাই ভোটের হিসেবেও ইসির নিবন্ধনের হিসেবের বাইরের দল। যেহেতু সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে জামাত নিবন্ধনের বাইরে ছিল, কাজেই দলটি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। রোববার জামাতের ভাগ্য নির্ধারণের রায় দেবেন আপিল বিভাগ। এ রায়ের উপর নির্ভর করছে জামাতের ভোটের মাঠে ফেরা। আমরা প্রত্যাশা করি যে জামাত ইসলামীর রেজিস্ট্রেশন আদালতের রায়ে আমরা ফেরত পাব এবং হাইকোর্ট ডিভিশন রেজিস্ট্রেশন বা নিবন্ধন ক্যান্সেল করে যে রায় দিয়েছিলেন মেজরিটির রায়, আমরা প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ এই রায়টি বাতিল ঘোষণা করবেন। 2008 সালের 4 নভেম্বর জামাত ইসলামীকে সাময়িক নিবন্ধন দিয়েছিল ইসি, কিন্তু এই নিবন্ধন নিয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তির করা এক রিটের প্রেক্ষিতে 2013 সালে জামাতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। তবে চূড়ান্ত নিষ্পত্তির আগেই এই রায়কে ভিত্তি ধরে ইসি জামাতের নিবন্ধনকে বাতিল করে দেয়। জামাতের আইনজীবী বলছেন সেটা অন্যায় ছিল, তবে রোববার প্রতীক হিসেবে জামাত দাঁড়িপাল্লা পাবে কিনা তারও সিদ্ধান্ত আসবে। যে প্রক্রিয়ায় প্রতীকটিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি ছিল ফুল কোর্টের একটি রেজলিউশনের মাধ্যমে। আমরা মনে করি ফুল কোর্টের একটি বিশেষ এজেন্ডা হিসেবে এটি উপস্থাপন করা হয়েছিল। সেই জন্য আমরা প্রত্যাশা করি যে এই বিষয়টিও আমাদের আপিল বিভাগ একটি অবজারভেশন বা পর্যবেক্ষণ প্রদান করবেন, যেন নির্বাচন কমিশন এই ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে। জামাতের নিবন্ধন মামলায় আগের সেই অবস্থানে নেই নির্বাচন কমিশনও। ইসি আপিল বিভাগকে জানায় তারা এই ইস্যুতে তাকিয়ে আছেন সর্বোচ্চ আদালতের দিকে। এখন আমরা আপিল ডিভিশনের জাজমেন্ট অপেক্ষা করছি। আপিল ডিভিশন থেকে জাজমেন্ট হবে, আমরা সেটাই কমপ্লেন করব। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা পাঠিয়েছে এনসিপি, যেখানে নির্বাচনকালীন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করা হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানান, ইমেইলের মাধ্যমে রূপরেখা পাঠানো হয়েছে। সরকারি দল, প্রধান বিরোধী দল এবং অন্যান্য বিরোধী দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 3 জন করে মোট 9 জন নির্দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবে। সর্বদলীয় সংসদীয় কমিটি প্রধান উপদেষ্টা হিসেবে 1 জনের নাম চূড়ান্ত করবে। এনসিপির মতে নির্বাচনকালীন এই সরকারের নাম হতে পারে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, যার মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 12টায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট। এর আগে স্থানীয় সময় শনিবার সকাল 11টা 20 জাপান ছাড়েন তিনি। সফরের প্রথম দিন নিক্কি ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। এরপর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। সফরে জাপানের বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন সরকার প্রধান। দুদেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়, যার অধীনে বাংলাদেশকে মোট 1.063 বিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান। গেল 28 মে 4 দিনের সফরে জাপান যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নোয়াখালীর মেঘনা নদীতে 39 জন যাত্রী নিয়ে ট্রলারডুবি হয়েছে। এতে 30 জন জীবিত উদ্ধার হলেও 1 জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন 8 জন। বৈরী আবহাওয়ায় ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারটি। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। ভেঙেছে হাওর রক্ষা বাঁধ। শনিবারও ঝোড়ো হাওয়া ও বৃষ্টি ঝরেছে বিভিন্ন স্থানে, সাথে উত্তাল ছিল নদ নদী। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে 39 জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। কোস্টগার্ড ও পুলিশ জানায়, ভাষাঞ্চল থেকে পুলিশ সদস্য সহ 39 জন যাত্রী নিয়ে জাহাঙ্গীর মাঝির ট্রলারটি নোয়াখালী যাচ্ছিল। পথে দমকা হাওয়া উত্তাল নদীর কারণে ডুবোচরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলার গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায়
কোস্টগার্ড ও নৌ পুলিশের উদ্ধারকারী দল, কিন্তু বৈরী আবহাওয়ায় ব্যাহত হয় উদ্ধার তৎপরতা। উদ্ধার হওয়াদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। হাওড় রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। বাড়ি থেকে অতিবারী বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাবে। তবে পানি বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে, কিন্তু বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। সিলেটে বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, সেই সাথে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে 164 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অল্পতে বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, ছাত্রছাত্রী যাতায়াতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। আগামী 3 দিন সুনামগঞ্জ, সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তানিম রহমান, চ্যানেল 24। কুতুবদিয়া বাংলাদেশের অন্যতম সাগর বেষ্টিত একটি দ্বীপ। কক্সবাজার জেলার অন্তর্গত এই দ্বীপটি সমুদ্রের মাঝে আলাদা সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তবে তা এখনও বেশিরভাগ পর্যটকের কাছে অজানা। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দ্বীপের প্রকৃত সৌন্দর্য এবং সম্ভাবনাগুলো যদি বিশ্ববাসীর সামনে নিয়ে আসা যায়, তাহলে এটি হতে পারে এক অতুলনীয় পর্যটন গন্তব্য। দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। বঙ্গোপসাগরের বুকে 600 বছর ধরে জেগে আছে কুতুবদিয়া দ্বীপ। পর্যটনের শহর কক্সবাজারের উত্তর পশ্চিমে পর্যটন সম্ভাবনার আরেক আয়োজন। 16 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের বালুকাবেলা কিংবা ঝাউবনের হাতছানি। মনোহরিণী কুতুবদিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এমন নানা উপাদান। এখানে পরিকল্পিতভাবে পর্যটন বিকাশ না ঘটলেও অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। প্রথমবারের মতো আসছি, এসে যেভাবে দেখতেছি এখানে পরিবেশটা খুব সুন্দর। এখানে আশেপাশে ময়লা আবর্জনা এরকম কোনো অবস্থা নাই। আবাসন সহ অবকাঠামোর দিক দিয়ে যদি আরেকটু উন্নত করা হয়, তাহলে আমাদের মতো যারা ভ্রমণপ্রিয় মানুষ আছে তাদের জন্য সুবিধা হয়। দেশে প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিও হয়ে উঠেছে কুতুবদিয়ার অন্যতম আকর্ষণ। এছাড়া লবণ চাষের প্রক্রিয়া নিয়ে যাদের কৌতূহল আছে, জায়গাটি তাদের জন্য উপভোগ্য বটে, যেখানে দেখা মেলে লবণ তৈরির নানান প্রক্রিয়া। অন্যদিকে কুতুব আউলিয়ার দরবার শরীফও ছুটে আসেন অনেকে। প্রতি বছর 7 ফাল্গুন এখানে জমায়েত হয় লাখো ভক্তের। আমাদের দরবারের পক্ষ থেকে দাবি করবো যেন কুতুবদিয়া দুইটা জিনিস, একটা হচ্ছে বেড়িবাঁধ এবং আমাদের জন্য ব্রিজ হয় এটা। তবে পর্যটনের নানা সম্ভাবনা থাকলেও তা নিয়ে যেন ভাবনা নেই প্রশাসনের। স্থানীয়রা বলছেন, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এই দ্বীপে বিকাশ ঘটবে পর্যটনের। পাবলিক টয়লেট, তারপরে যাতায়াত ব্যবস্থা উন্নত, এই ব্যবস্থাগুলো ইনশিওর করলে আমি মনে করি মানুষজনের সুবিধা হবে। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। কুতুবদিয়াতে এখনও পর্যন্ত আপনার পর্যটনের জন্য অপার সম্ভাবনা আছে। বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটা প্রচারের জন্য আমরা সরকারিভাবে চেষ্টা করে যাচ্ছি। পর্যটন উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। আমরা আগামী দিনে সম্ভাবনাময় পর্যটন উদ্যোক্তার বিকাশ ঘটবে এবং আমরা প্রয়োজনীয় যে অ্যান্সিলারি ফ্যাসিলিটিসগুলো আছে, গভর্নমেন্ট সার্ভিসেসগুলো আছে, সেগুলো আমরা এনশিওর করব। লবণ চাষে নির্ভরশীল হয়ে পড়া কুতুবদিয়াবাসীর প্রত্যাশা, পর্যটনের উন্নয়নের মধ্য দিয়ে এ দ্বীপে তৈরি হবে জীবিকার নতুন উৎস। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার। ভোক্তা পর্যায়ে লিটারে 2 টাকা কমিয়ে ডিজেল 102, 3 টাকা কমিয়ে পেট্রোল 118 ও অকটেনের দাম 122 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। নতুন এই দাম কার্যকর হচ্ছে আজ থেকে। বিপরীতে ভোক্তা পর্যায়ে 10 টাকা বাড়িয়ে 114 টাকা নির্ধারণ করা হয়েছে কেরোসিনের দাম। এর আগে সবশেষ মে মাসে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল 104 টাকা, পেট্রোল 121 আর অকটেনের দাম ছিল 125 টাকা। মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার।
ভারতে বৃষ্টি, বন্যা ও ভূমি ধসে গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩২ জনের। এ নিয়ে মাস জুড়ে প্রবল বর্ষণে দেশ জুড়ে প্রাণহানি ১০০ ছাড়িয়েছে। শুধু শেষ ২ সপ্তাহে ৭৫ মৃত্যু দেখেছে কর্ণাটক। মে মাসের বৃষ্টিপাতে ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে রাজ্যটি। আবহাওয়া বিভাগ বলছে এই বছর স্বাভাবিকের চেয়ে ১৫০% বেশি বৃষ্টিপাত হয়েছে কর্ণাটকের ৩১ জেলায়। ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০০ গ্রাম, ভেঙে পড়েছে ১৫০০-এর বেশি ঘরবাড়ি। এছাড়া শনিবার অরুণাচলে ৯ জন ও আসাম, মিজোরাম, মেঘালয়ে ঝরেছে আরও ২০টি প্রাণ। এবছর ভারতে মৌসুমের আগেই শুরু হয়েছে অতিবর্ষণ। পাকিস্তানের সাথে সংঘাতে যুদ্ধ বিমান হারানোর কথা প্রথমবার স্বীকার করেছে ভারত। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কতগুলো বিমান হারিয়েছে দিল্লি সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি তিনি। জানান, ইসলামাবাদের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি সঠিক নয়। So while this was unfolding from 22nd onwards, we didn't find any unusual activity. দর্শক, এই ছিল সকাল ৭টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।